যেভাবে উগ্র জেহাদি সাম্প্রদায়িক মৌলবাদী শক্তিদের মাথাচাড়া এবং বাড়বাড়ন্ত শুরু হয়েছে, এবং সেটা হয়েছে প্রশাসনের, রাজ্য সরকারের মদতে। ভোট ব্যাংকে আঘাত করা যাবে না, আর তাই ভাইপোমনিও চুপ, কপালে গুলি করার কোনো বক্তব্য নেই, আর তার পিসুমনিও চুপ। আবার আপনি মুয়াজ্জেম ইমামদের নিয়ে বৈঠক করবেন কি কারণে? আমি তো ভয় পাচ্ছি পশ্চিমবঙ্গবাসী হিসেবে আবার নতুন কি অশান্তি সৃষ্টি হবে, আবার নতুন এই রাজ্যে আরো কত হিন্দু, বাঙালি হিন্দু তারা ঘরছাড়া হবেন, এই চিন্তা করে। ধন্যবাদ। আইন নিয়ে যেভাবে মুর্শিদাবাদে একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে, কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, পশ্চিমবঙ্গে যেটা হিন্দু হোমল্যান্ড, 1947 সালের পরে হিন্দু হোমল্যান্ড, বাঙালি হিন্দুর হোমল্যান্ড বলতে আমরা এই পশ্চিমবঙ্গের এই খণ্ডটাকে পেয়েছিলাম। সেখানে আজকের দিনে দাঁড়িয়ে বাঙালি হিন্দু তারা বাস্তুহারা হচ্ছেন, ভিটে ছাড়া হচ্ছেন, এটা অত্যন্ত কষ্টদায়ক। আজকে নববর্ষের দিনে অবশ্যই মাধ্যমের সকল দর্শককে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি, কিন্তু তার সঙ্গে এই আশঙ্কাটা প্রকাশ করতে বাধ্য হচ্ছি যে আর কতদিন আমরা পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দুদের নববর্ষ পালন করতে পারবো আমি জানি না। যে অবস্থা দাঁড়িয়েছে, যেভাবে উগ্র জেহাদি সাম্প্রদায়িক মৌলবাদী শক্তিদের মাথাচাড়া এবং বাড়বাড়ন্ত শুরু হয়েছে, এবং সেটা হয়েছে প্রশাসনের, রাজ্য সরকারের মদতে। সেই কারণে একটা আশঙ্কাও থেকে যাচ্ছে যে কতদিন আমরা নববর্ষ পালন করতে পারবো পশ্চিমবঙ্গে। একটা আইন যার বিরোধিতা করতেই পারে, কিন্তু তা বলে মানে সরকারি সম্পত্তি পুড়িয়ে দেওয়া, আগুন লাগিয়ে দেওয়া, দেখুন, যেখানে সরকার এই যে উগ্র জেহাদি মৌলবাদী শক্তিদের বিরুদ্ধে কোনো বন্দোবস্ত নেয় না, সেখানে তো এরকমই হবে। আমি দুটো উদাহরণ দিচ্ছি আপনাকে। প্রথম উদাহরণ হলো সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন প্রথমে জেলা, তারপরে কলকাতা শহর টাইট দিয়ে দেবে নাকি। প্রথমে এখন জেলাকে টাইট দেওয়ার পালা চলছে, এরপরে কলকাতাকে তাহলে টাইট দেবে, নিশ্চয়ই হবে। আরেকজন বলছেন তার দেশটাকে দখল করে নেবে। একজনের বিরুদ্ধে ব্যবস্থা হয়নি। হুমায়ুন কবির, মুর্শিদাবাদের বিধায়ক, তিনি বলেছিলেন 30% ভাসিয়ে দেবো ভাগীরথীর জলে, তার বিরুদ্ধে ব্যবস্থা হয়েছিল, হয়নি। ববি হাকিম, তিনি রাজ্যের মন্ত্রী, তিনি বলেছেন যে আমাদের এখানে দাওয়াতে ইসলাম, কার্যত দাওয়াতে ইসলামে ডাক দিয়েছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা হয়নি। উল্টো দিকে ওই ভাইপোমনি একজন আছেন না, তিনি বলেছিলেন পুলিশের গাড়ি, পুলিশের সম্পত্তি যদি নষ্ট করে তার কপাল লক্ষ্য করে গুলি করবে। আজকে তিনি কোথায়? আজকে কোথায় লুকিয়ে বসে রয়েছেন? এই প্রশ্নটা আমি করব। এই যে যারা করছে, এই মুর্শিদাবাদে আমরা দেখেছি, শামশেরগঞ্জ থেকে শুরু করে ধুলিয়ান থেকে যে ভয়াবহ চিত্র দেখেছি, একবারও কথা বলছেন না কেন? কেন? ওগুলো হচ্ছে ওদের দুধেল গাই ভোট ব্যাংক। ভোট ব্যাংকে আঘাত করা যাবে না, আর তাই ভাইপোমনিও চুপ, কপালে গুলি করার কোনো বক্তব্য নেই, আর তার পিসুমনিও চুপ। মানুষকে ভুল বোঝানো হচ্ছে, ওয়াকফ নিয়ে মানুষকে ভুল পথে চালিত করা হচ্ছে, নিজেদের ভোট ব্যাংক, নিজেদের রাজনৈতিক আখের গোছাতে। খুব খারাপ লাগছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ছাড়া কিছু বোঝেন না, ভোট টু ভোট। এমন একজন মুখ্যমন্ত্রী, না রাজ্যে তিনি উন্নয়ন করেন, না রাজ্যের সাধারণ পশ্চিমবঙ্গবাসীর জন্য ভালো করেন, উনি খালি এক ভোট থেকে আরেক ভোট কিভাবে জেতা যায় সেটার অঙ্ক কষেন, এবং সেই অঙ্ক কষার মতনই, সেই মোতাবেকই এই কাণ্ডগুলো করছেন, এই কাণ্ড কারখানাগুলো করছেন। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে খুব ইন্টারেস্টিং যে এই রাজ্যে, একই রাজ্যে যখন আমরা দেখছি যে এই ঘটনাগুলো ঘটছে, একটা অদ্ভুত ঘটনা জানেন তো, পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় যাদের কিনা ওয়াকফ সম্পত্তি রয়েছে, হিসেব নেই। খোঁজ নিয়ে দেখুন ববি হাকিমের কত ওয়াকফ সম্পত্তি, কত ওয়াকফ সম্পত্তি দখল করেছেন। আসলে ওয়াকফ এই নামে জমি হরপ করা হয়েছে। যে সাধারণ মানুষ তারা নিজেদের ঈশ্বরকে তারা জমিগুলো দিয়েছিলেন, সেইটা হরফ করে নিয়েছেন থার্ড পার্টিকে, সেটা হিসেব দেবেন না বলেই আজকে এই সাধারণ যারা অশিক্ষিত, যারা এই 12-14 বছরের ছেলেপুলে, এই ভাঙচুর লুট আমরা বলতে পারেন, 7 দিনের বাচ্চা সে রাস্তায়, সে বাড়িহারা। আবার উল্টো দিকে আমরা কোন বঙ্গে বাস করছি যে 12-14 বছরের ছেলেরা মায়ের বয়সী মহিলাদের যৌন প্রস্তাব দিচ্ছে। কতখানি ঘৃণা এদের মনে পোতা হয়েছে, কতখানি ঘৃণা ঢোকানো হয়েছে চিন্তা করে দেখুন। এবং এটা হয়েছে এই রাজ্য সরকারের দুধেল গাই, মানে নির্লজ্জ দুধেল গাই তোষণের কারণে। অবশ্যই 100% রাজনৈতিক স্বার্থ, আর কোনো স্বার্থ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক স্বার্থ ছাড়া কিচ্ছু করেন না। এখন হচ্ছেন তিনি ওই দুধেল গায়ের ভোটটাকে কনসলিডেট করতে হবে, সেই কারণে উনি বলতে চাইছেন, বার্তা দিতে চাইছেন, আমি তোমাদেরই লোক,
যে যাই বলুক, যে যার যার যা হোক মত, আমি তোমাদেরই লোক, এই বার্তাটা দিতে চাইছেন। এই বার্তাটা দিচ্ছেন বলেই তিনি ঈদে চলে যাচ্ছেন। তিনি ওই হিজাব করে ফ্যান্সি ড্রেস কম্পিটিশন গো অ্যাজ ইউ লাইকের মতন করে তিনি চলে যাচ্ছেন। এবং এই রাজ্যে স্পষ্ট ভাবে যারা এই মুর্শিদাবাদ মালদার মতন জেলায় যেখানে হিন্দুরা, যেখানে সংখ্যালঘু, তাদেরকে জীবন বিপন্ন করে আজকে দেওয়ার পেছনে যদি মূল কাণ্ডারি কেউ হয়ে থাকে সেটা হচ্ছে তৃণমূল সরকার, তৃণমূল সরকারের সুপ্রিমো এবং মন্ত্রী এবং তার সঙ্গে ক্যাবিনেট সমস্ত। আমরা দেখলাম গতকাল একেবারে মুখ্যমন্ত্রী কালীঘাটের স্কাই উদ্বোধন করলেন এবং সেখানে তিনি বলছেন যে আইন কখনো হাতে তুলে নেবেন না, কারো কথায় প্ররোচিত হবেন না। মানে আমার না অদ্ভুত একটা বাংলায় মানে একটা প্রবচন আছে, প্রবাদ আছে যে চোরকে বলো চুরি করতে, গেরস্তকে বলো ঘর সামলাতে। উনি তাই করেছেন। উনি একদিকে বলেছেন 12ই ফেব্রুয়ারি সম্ভবত এই বছরের বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে আপনারা বলছেন যদি তারা আইন হাতে তুলে নেয় সামলাতে পারবেন তো, এই মন্তব্য তিনি করছেন। আমি অনুরোধ করবো মাধ্যমকে ওই বাইকটা চালাতে মমতা বন্দ্যোপাধ্যায়। আবার আজকে বলছেন আইন হাতে তুলে নেবেন না, আবার আপনি মুয়াজ্জেম ইমামদের নিয়ে বৈঠক করবেন কি কারণে? আমি তো ভয় পাচ্ছি পশ্চিমবঙ্গবাসী হিসেবে আবার নতুন কি অশান্তি সৃষ্টি হবে, আবার নতুন এই রাজ্যে আরো কত হিন্দু, বাঙালি হিন্দু তারা ঘর ছাড়া হবেন এই চিন্তা করে। প্রশাসনের ভূমিকা কোথায়? এই প্রশাসন, এই পুলিশ সদ্য চাকরিহারা, তাদের পেটে লাথি মারে। আর এই পুলিশ, এই প্রশাসন আবার যারা অশান্তি করছে, আমি দাঙ্গা কথাটা ব্যবহার করব না, কারণ দাঙ্গা হচ্ছে দু তরফ থেকে না, এক তরফ থেকে। শুধুমাত্র এখানে অসহায় হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, এটা দাঙ্গা নয়, এটা আক্রমণ। ওই আক্রমণের সময় এই পুলিশ যখন আক্রান্ত হচ্ছে তখন ভয় প্রাণ বাঁচাতে তারা দোকানে আশ্রয় নিচ্ছেন। এইটা হচ্ছে এই পুলিশের অবস্থা। এই পুলিশ চাইলেই একদিনে ঠান্ডা করতে পারতো, ডান্ডা মেরে ঠান্ডা। চলে যান ত্রিপুরায়, সেখানেও তো ভারতীয় জনতা পার্টির সরকার বেরিয়েছিল ওই ওয়াকাফের টুপি লুঙ্গিরা, তাদের কি ব্যবস্থা করেছে দেখেছেন তো? যারা যে ভাষায় বোঝে তাদের সেই ভাষা, তাদের সেই ব্যবস্থা তাদের উপর নিতে হয়। করেছেন? করেনি। এটা ইচ্ছা করে জিইয়ে রাখা হয়েছে যাতে এই অশান্তি জিয়ে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ফায়দা তুলতে পারেন। 100%। আরে গতকালই আপনি দেখুন না, গতকাল প্রথমে ভাঙড়ে যারা এই ওয়াকফ নিয়ে আন্দোলন করেছে তাদের নাকি প্রতিহত করা হয়েছে। পরবর্তীকালে বিকেলে যখন তারা পুলিশের গাড়ি ভাঙবাই করছে, বাইক উল্টে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, পুলিশ চুপ। কারণ মমতা ব্যানার্জির মনে হচ্ছে যতই হোক দুধেল গাই তোরে বাবা, আমার তো ভোট ব্যাংক আজ না হয়, আজ হয়তো আইএসএফ, কালকে তো তৃণমূলে আসতে পারে। আর আইএসএফ তৃণমূলের মধ্যে কোনো ফারাক আমি দেখি না। নওশাদ সিদ্দিকী তার দিদির সঙ্গে দিব্যি খোশ মেজে চাটা খান, সুতরাং সবই এক। দিনের শেষে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের পশ্চিমবঙ্গে হিন্দু, বাঙালি হিন্দুর হোমল্যান্ডে হিন্দুরা আজকে ঘর ছাড়া, এই কথাটা যেন বাঙালি না ভোলে। কারণ এই সরকারকে যদি জিয়ে রাখা হয়, এই সরকারকে যদি এই তাদের রাজত্বকাল থাকতে দিতে হয়, তাহলে বাঙালি হিন্দুদের ঘোরতর বিপদ ঘনিয়ে আসছে। সেটাই বলছি, নিজ ভূমে পরবাস। ভাবতে পারছেন? ববি হাকিম হাসতে হাসতে বলছেন অল ইজ ওয়েল। কালকে যদি ববি হাকিমের ওই চেতলার বাড়ি থেকে তাকে তুলে নিয়ে এসে আমরা যদি পাঠিয়ে দিই চৈতন্যপুরে, তাহলে তার কিরকম লাগবে? এক ঘন্টার নোটিশে বলে সব ছেড়ে চলে যেতে হবে। উনি নিজের বাড়িতে আছেন, সুন্দর ঠান্ডা এসিতে মধ্যে দাঁড়িয়ে আছেন, হেসে হেসে বলছেন অল ইজ ওয়েল। ওনার তো ওয়েল মনে হবে, কারণ এটাই তো চেয়েছিলেন, এই ঘটনাই তো উনি চেয়েছিলেন। উনি তো বলেছিলেন দাওয়াত ইসলামের কথা, উনি বলেছিলেন যে আজকে আমরা মাইনরিটি আছি, আজকে সংখ্যালঘু আছে, আমরা সংখ্যাগুরু যখন হব তখন নিজের অধিকার ছিনিয়ে নেব। সেই ছিনিয়ে নিচ্ছেন উনি, সেই ঘটনা করছে। তাই উনি খুব আনন্দে আছেন, খুশি আছেন।